আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে। আর ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের ছবিটা আবার বদলে যাচ্ছে। ইরান আবার মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, কিন্তু এবার নিশানা মার্কিন সামরিক ঘাঁটি নয়, এবার নিশানা হয়েছে সেই কুর্দ যোদ্ধারা যাদের আমেরিকার ঘনিষ্ঠ বলে মনে করা হয়। আজকের ভিডিওতে থাকছে মোট 5টি বড় খবর। ইরানের মিসাইল আর ড্রোন আছড়ে পড়ল উত্তর ইরাকের কুর্দ এলাকায়, এরবিলে আগুন আর ধোঁয়ার কুণ্ডলী। আইআরজিসির নতুন ঘোষণা, এবার যুদ্ধ নিয়ে যাওয়া হবে শত্রুর মাটিতে। ইরানের সবচেয়ে বড় হুঁশিয়ারি, পরের হামলা হলে অন্ধকারে ডুবে যেতে পারে দুনিয়ার বিদ্যুৎ আর ইন্টারনেট। ওদিকে লেবাননে হোয়াইট ফসফরাস ব্যবহারের খবর। আর শেষে হরমুজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন দাবি, পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। তাহলে চলুন এক একটা করে এই প্রত্যেকটি খবর দেখে নেওয়া যাক। প্রথমে আসি সবচেয়ে তাজা খবরে। প্রতিবেদন অনুযায়ী ইরান এবার নিশানা করেছে এরবিলের আলনা উপত্যকায় কোমলা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেট পার্টি অফ ইরান, এই দুই গোষ্ঠীর ঘাঁটিতে। এই দুটি গোষ্ঠীর ঘাঁটি রয়েছে উত্তর ইরাকের কুর্দ অধ্যুষিত এলাকায়, আর এই এলাকা সরাসরি ইরানের সীমান্ত ঘেঁষা, অর্থাৎ ইরানের ঘাড়ের পাশেই। কুর্দ বাহিনীর এক কমান্ডারের বক্তব্য অনুযায়ী ইরানের দিক থেকে একাধিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়েছে, তবে প্রাথমিক খবর অনুযায়ী এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর সেখান থেকে আসেনি। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। হামলার পর ইরাকের এরবিল জেলার বিভিন্ন এলাকায় মোট 4টে ড্রোন ভেঙে পড়ার খবর সামনে এসেছে। ইরানের সংবাদ মাধ্যম এই ঘটনার ভিডিও পর্যন্ত পুরো শেয়ার করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, প্রতিবেদন অনুযায়ী 2টি ড্রোন পড়েছে একটি গ্রামের কাছে, একটি ড্রোন একটি বাড়িতে ধাক্কা মেরেছে, আর চতুর্থ ড্রোনটি পড়েছে একটি পাহাড়ে, যার পরে সেখানে আশেপাশের যে ঘাস জমি তাতে পুরো আগুন ধরে যায়। তবে শহরের ভিতরে যে বাড়িঘর আর সদর দপ্তর পুড়তে দেখা যাচ্ছে সেটা আলাদা, সেটা সরাসরি শহরে হওয়া হামলা। এরবিলে বড় আকারের আগুন ছড়িয়ে পড়ার ছবিও সামনে এসেছে। আকাশে সেখানে দেখা গেছে ধোঁয়ার বিরাট বিরাট কুণ্ডলী উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান হঠাৎ কুর্দ গোষ্ঠীগুলোকে নিশানা করলো কেন? দেখুন, ইরান এই গোষ্ঠীগুলোকে নিজের জন্য বিপদ বলে মনে করে, পাশাপাশি এদের আমেরিকার ঘনিষ্ঠ বলেও মনে করে। আমেরিকা এদের অস্ত্র দেয় কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠলেও নিশ্চিত কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে নেই। তাই এখানে একটা বিষয় বুঝতে হবে, এবার ইরান আমেরিকাকে সরাসরি আঘাত করেনি, বরং আমেরিকার ঘনিষ্ঠ বলে বিবেচিত ওই গোষ্ঠীগুলোকে আঘাত করেছে। তাহলে এটা কি শুধুই ওই কুর্দ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান, নাকি এর মধ্যে দিয়ে ইরান ট্রাম্পকেও একটা পরিষ্কার বার্তা পাঠাচ্ছে? এই প্রশ্নটা মাথায় রাখুন, কারণ পরের খবরগুলোর সঙ্গে এটা মিলিয়ে দেখলে ছবিটা অনেক বেশি পরিষ্কার হবে। এবার আসা যাক গতকালকে সবচেয়ে বড় ঘোষণায়। গতকাল 12ই আগস্ট ইরান থেকে এমন একটা বক্তব্য এসেছে যা প্রথমবার এই দিকে ভাবতে বাধ্য করেছে। ইরান কি এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ছেড়ে সরাসরি আমেরিকার মাটিতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে? আইআরজিসির সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, আইআরজিসিকে এমন সক্ষমতা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে যার মাধ্যমে ইরান নিজের সীমান্ত থেকে অনেক দূরের শত্রুর মাটিতে গিয়ে অভিযান চালাতে পারবে। তার ভাষায় পরিষ্কার, প্রয়োজন পড়লে অভিযান হবে ইরানের নিজের ভূখণ্ড থেকে বহু দূরে শত্রুর এলাকায়। এবার এর মানেটা বোঝা যাক। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, শত্রুর মাটি বলতে ঠিক কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে? কারণ ইরানের আশেপাশে তো আগে থেকেই বহু মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাই না? আর ইরান এতদিন এই আরব দেশগুলোতে থাকা সেই ঘাঁটিগুলোকেই মিসাইল আর ড্রোন দিয়ে বারবার নিশানা করে এসেছে। তাহলে সীমান্ত থেকে বহু দূরে গিয়ে অভিযান চালানো, এই কথা বলার অর্থ কি? দুটো সম্ভাবনা সামনে আসছে। এক, ইরান আগামী দিনে সত্যি আমেরিকা পর্যন্ত পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। আর 2, ইরান এমন নতুন সামরিক প্রযুক্তি আর দূরপাল্লার অস্ত্র তৈরি করতে চাইছে যা তার বর্তমান সীমানা ছাড়িয়ে অনেক দূরে গিয়ে আঘাত আনতে পারে। এখানে এই দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি যুক্তিসঙ্গত মনে হয়, কারণ ইরানি সেনা আমেরিকার মাটিতে নেমে সরাসরি স্থল অভিযান চালাবে,
এটা আপাতত বাস্তবসম্মত নয়। আর এখানে একটা কথা বলা দরকার, এই বক্তব্যে আমেরিকার নাম সরাসরি নেওয়া হয়নি, এমন কোনো প্রমাণও সামনে আসেনি যে ইরান আমেরিকার ভূখণ্ডে হামলা চালাতে চলেছে। তবু মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে এই দীর্ঘ যুদ্ধের পর আইআরজিসির এই ঘোষণা নিজেই একটা বিরাট বার্তা। ইরানের মেহের নিউজ এজেন্সি গতকাল 12ই আগস্ট সন্ধেয় এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, নূতন আক্রমণাত্মক নীতির আওতায় এই সক্ষমতা তৈরির প্রস্তুতি নেওয়ার নির্দেশ আইআরজিসিকে দেওয়া হয়ে গেছে। কিন্তু এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এর পরের হুঁশিয়ারির তুলনায় এটা কিছুই না। আইআরজিসি বলেছে, ইরানের উপর যদি আবার হামলা হয় তাহলে এবার নিশানা শুধু মার্কিন সামরিক ঘাঁটি হবে না, এবার নিশানায় আসতে পারে গোটা দুনিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মাহব্বি বলেছেন, ইরানকে যদি আবার হুমকি বা হামলার মুখে পড়তে হয় তাহলে জবাব শুধু সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মাহব্বির বক্তব্য অনুযায়ী কয়েক লক্ষ মাইল দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার বিদ্যুৎ কেন্দ্র, মার্কিন এবং অমার্কিন ব্যবস্থা, এমনকি ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিশ্বজোড়া পরিকাঠামোও নিশানায় আসতে পারে। তাই ভেবে দেখুন এর মানে কি দাঁড়াচ্ছে। ইরান আসলে বলতে চাইছে, পরের যুদ্ধ হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, সেটা পৌঁছে যেতে পারে বিদ্যুৎ আর ডিজিটাল পরিকাঠামো পর্যন্ত। মানে বিদ্যুৎ থাকবে না, ইন্টারনেট থাকবে না। আর এই বক্তব্য এমন সময়ে এলো যখন আইআরজিসি নিজেদের সামরিক নীতি প্রতিপক্ষমূলক থেকে আক্রমণাত্মকমূলক করার কথা বলছে। প্রতিরক্ষামূলক মানে হলো আত্মরক্ষা, আগে আক্রমণ হলে তারপর জবাব দেওয়া। আর আক্রমণাত্মক মানে হলো আগে থেকেই আঘাত আনার প্রস্তুতি রাখা। অর্থাৎ ইরানের দিক থেকে এখন দুটো কথা একসঙ্গে সামনে আসছে। একদিকে শত্রুর মাটি পর্যন্ত যুদ্ধ নিয়ে যাওয়ার প্রস্তুতি, অন্যদিকে এই হুঁশিয়ারি যে পরের হামলা হলে বিদ্যুৎ আর ইন্টারনেটের বড় অংশও এর আওতায় আসতে পারে। এখন যদি এটা শুধু কথার কথা না হয়, যদি এটা সত্যি ইরানের নতুন যুদ্ধ কৌশলের অংশ হয়, তাহলে পরের যুদ্ধের ময়দান শুধু আকাশ, সমুদ্র আর স্থল থাকবে না, বিদ্যুৎ আর ইন্টারনেটের গোটা ব্যবস্থাটাও যুদ্ধের অংশ হয়ে উঠতে পারে। এবার আসি লেবাননের কথায়। লেবাননে হোয়াইট ফসফরাস দিয়ে হামলার খবর সামনে এসেছে, আর ইসরায়েল সেখানে নিজেদের হামলা আরও বাড়িয়ে দিয়েছে। গতকালকের খবর, গতকাল 12ই আগস্ট লেবাননে হোয়াইট ফসফরাস ব্যবহারের ছবি সামনে আসে। এই ছবিগুলো বা খবর শেয়ার করা হয়েছে ইরানের সংবাদপত্র তেহরান টাইমসের সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস ব্যবহার করে হামলা চালিয়েছে। এখানে একটা পুরনো কথা আপনাদের একটু মনে করিয়ে দিই। প্রায় আজ থেকে 1.5 মাস আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে লেবাননের উপর ইসরায়েলের হামলা বন্ধ না হলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত আনবে। কিন্তু ইরানের এই গুরুতর হুঁশিয়ারির পরেও ইসরায়েল লেবাননে হামলা থামায়নি, বরং আরও বাড়িয়ে দিয়েছে। আর এখন এই হোয়াইট ফসফরাস ব্যবহারের এই খবর সামনে আসছে। এখন এই খবর আসার পর ইরানের সেই পুরনো হুঁশিয়ারি আবার আলোচনায় চলে এসেছে। প্রশ্নটা সহজ, ইসরায়েল যদি লেবাননে এভাবেই হামলা চালিয়ে যায় তাহলে ইরান কি নিজের সেই হুঁশিয়ারিকে সত্যি কাজে প্রমাণিত করবে? আর যদি তা হয় তাহলে লেবাননের এই লড়াইয়ের প্রভাব আবার সরাসরি ইরান আর ইসরায়েলের সংঘাতের উপর গিয়ে পড়তে পারে। দর্শক বন্ধুরা, এবার ইয়েমেনের সরকারি বাহিনী মারিবে হুতিদের বেশ কয়েকজন যোদ্ধাকে ধরে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। গতকাল 12ই আগস্ট আসা রিপোর্ট অনুযায়ী ইয়েমেনি বাহিনী মারিবে অভিযান চালানোর সময় একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে। আর এই অভিযান এমন সময় হয়েছে যখন মারিব প্রদেশ এবং ইয়েমেনের অন্যান্য এলাকায় হুতি আর এই সরকারি বাহিনী, এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং হামলা ক্রমশ বাড়ছে। ইয়েমেনি বাহিনী আগেই বলেছে হুতিদের হামলার জবাবে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান চলছে। আর মারিবের সাম্প্রতিক হামলাগুলোর পর দুই পক্ষেরই বেশ ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। এবার আসা যাক আজকের শেষ
কিন্তু সবচেয়ে বিতর্কিত খবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন হরমুজ প্রণালীর উপর পুরো নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন ইরানের উপর তার বিন্দুমাত্র ভরসা নেই, কারণ তার মতে ইরান বারবার তার কাছে মিথ্যে বলেছে। ট্রাম্প বলেছেন তিনি শেষ মানুষ যিনি ইরানকে বিশ্বাস করবেন। এরপরই তিনি হরমুজ নিয়ে ওই বড় দাবিটা করেন। তার কথায় এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর পুরো নিয়ন্ত্রণ আমেরিকার, হরমুজ তাদের। সেই সঙ্গে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন ইরান যদি কোনো সময় কিছু করে, কোনো রকম হারকাত করে, তাহলে তাকে ধ্বংস করে দেয়া হবে। এটা কিন্তু খুব বড় একটা হুমকি। ট্রাম্প আরও বলেছেন ইরান 1979 সাল থেকে মধ্যপ্রাচ্যের বুলি, সহজ বাংলায় বললে এলাকার গুন্ডা। তবে তার দাবি ইরানের সেই দাপট এখন আর নেই। কিন্তু এর বিপরীত দিকটাও দেখুন, আমেরিকা দাবি করছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে, আর ইরান লাগাতার বলে যাচ্ছে এই সমুদ্রপথ খোলার সিদ্ধান্ত তাদের নিজেদের শর্তের সঙ্গে জড়িত। আর এই টানাপোড়েনটাই এখন গোটা বিষয়ের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হরমুজের উপর আসল নিয়ন্ত্রণ আসলে কার হাতে? একদিকে ইরান উত্তর ইরাকে কুর্দ গোষ্ঠীগুলোর ঘাঁটিতে মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে, অন্যদিকে আইআরজিসি বলছে তারা শত্রুর মাটিতে গিয়ে অভিযান চালানোর সক্ষমতা তৈরি করবে। আর পরের হামলা হলে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিকাঠামোও নিশানায় আসতে পারে। এদিকে তার মাঝে এই লেবাননে হামলা বাড়ছে, ইয়েমেনে লড়াই তীব্র হচ্ছে, আর ট্রাম্প হরমুজের উপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছেন। তাই আগামী দিনে নজর রাখতে হবে ইরানের পরবর্তী পদক্ষেপ আর আমেরিকার প্রতিক্রিয়ার দিকে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। এইমাত্র সংবাদ এসেছে, ব্রেকিং নিউজ, আবারও সৌদি আরবে হামলা করেছে ইয়েমেন। ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী 2টি ড্রোনের মাধ্যমে সৌদি আরবের জিজান প্রদেশে সৌদি আরামকো তেল রিফাইনারিতে হামলা করেছে। এর মাধ্যমে সৌদি আরবের বিরুদ্ধে নতুন সংঘাতের সূচনা করলো ইয়েমেন। গত কয়েকদিন ধরে ইয়েমেনের ভেতরে থাকা সৌদি আরবের সমর্থনপুষ্ট সরকারের বিভিন্ন পজিশনে হামলা করে আসছিল ইয়েমেনের হুতি বাহিনী। হামলা করে আসছিল সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণে থাকা বন্দরে। এবার সরাসরি সৌদি আরবের জিজান প্রদেশে সৌদি আরামকো অয়েল রিফাইনারিতে হামলার মাধ্যমে যেন সৌদি আরবের বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণা করলো ইয়েমেন। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের বিরুদ্ধে নতুন করে কোনো হামলার সংবাদ আমরা পাইনি, কিন্তু তারপরও ইয়েমেন কেন সৌদি আরবের বিরুদ্ধে হামলা করছে এই বিষয়টি রহস্যজনক। বিশেষ করে যখন ইরানের সাথে আমেরিকার একটা পরোক্ষ আলোচনা চলছে, যখন ইরানের সাথে আমেরিকার কোনো সংঘাত নেই, পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়েছে, তখন ইয়েমেনের এই হামলা নতুন করে সৌদি আরবের বিরুদ্ধে এই হামলা কি মেসেজ দিচ্ছে? এখন পর্যন্ত সৌদি আরবের প্রায় 8টি অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। এবার দ্বিতীয়বারের মতো সৌদি আরবের তেল রিফাইনারিতে আরামকোতে হামলা চালিয়েছে। আমাদের কাছে সংবাদ এসেছে তুর্কিশ গণমাধ্যম থেকে, সৌদি আরবের জেদ্দা শহরে সমবেত হয়েছে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের নৌবাহিনীর অফিসাররা। তারা লোহিত সাগরে নিরাপদ যাতায়াতের বিষয়ে কৌশল নির্ধারণের জন্য একসাথে বসেছে। যদি সৌদি আরবের মূল ভূখণ্ডে হামলা হয়, যদি সৌদি আরবের তেলের ঘাঁটিতে বা তেলের ট্যাঙ্কার জাহাজগুলোতে আক্রমণ হয়, তাহলে সৌদি আরব কি এর জবাব দিতে পারে? জবাব দেওয়া উচিত। আর পাল্টাপাল্টি জবাব যদি চলতে থাকে, তাহলে এই অঞ্চলে সংঘাত আরো বড় আকার ধারণ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান এবং ইরানের প্রক্সি বাহিনী একটা যুদ্ধ বন্ধের সমঝোতায় যেতে চাইছে। ঠিক তখন সৌদি আরবের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ সংঘাতকে কি থামাবে নাকি সংঘাতকে বাড়াবে? এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত চিন্তার বিষয় রয়েছে। বিশেষ করে
পাকিস্তান যখন ইরানকে আশ্বস্ত করেছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের জোট ইরানের বিরুদ্ধে নয়, তখন কেন বারবার কার নির্দেশে কার হুকুমে হুতিরা সৌদি আরবে হামলা করছে? এটা কি হুতিদের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, নাকি এই সিদ্ধান্তের পেছনে ইরান রয়েছে? এদিকে সৌদি আরবে গত সপ্তাহগুলোতে হামলা হয়েছিল ইরাক থেকেও, কিন্তু ইরাক সরকারের সাথে দফায় দফায় আলোচনা করেছে সৌদি আরব। ইরাক সরকার ঘোষণা দিয়েছে তাদের ভূখণ্ড থেকে আর কোনো প্রতিবেশী দেশে হামলা হবে না, তারা হামলা করার সুযোগ দেবে না। আজকে ইরাকের ভেতর থেকে, ইরাক সরকারের পক্ষ থেকে উচ্চ পদস্থ একটি সামরিক ডেলিগেশন টিম সৌদি আরব সফর করছে এবং তারা সৌদি আরবের সাথে আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলছে। প্রিয় দর্শক, আজকের লাইভে গুরুত্বপূর্ণ আরো কিছু সংবাদ জানাবো ইরান থেকে, সংবাদ জানাবো ইসরায়েল থেকে, এবং অবশ্যই জানাবো বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংকট, এই সংকট সমাধানে তুরস্ক এবং ভারতের আলাদা দুটি মডেলের কথা। তার আগে প্রশ্ন, কে কোন জেলা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন? আপনাদের জেলায় লোডশেডিং আছে কিনা? ইকবাল হাসান টুকু বলেছে গ্রামে লোডশেডিং আছে। যারা শহরে আছেন, রাজধানীতে কিংবা বড় শহরে, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সেখানে লোডশেডিং আছে কিনা? লোডশেডিং নিয়ে বড় লেজে গোবরে অবস্থায় রয়েছে ইকবাল মাহমুদ টুকু, এবং লোডশেডিং পরিস্থিতি সামাল দিতে না পেরে বেসামাল কথাবার্তা বলে বিএনপি সরকারের ইমেজ আরো নষ্ট করছে। খালেদা জিয়ার সরকারের সবচেয়ে ব্যর্থ অকর্মা একজন মন্ত্রী, যার ছাত্র জীবন বামপন্থী ছাত্র রাজনীতির মাধ্যমে ছিল, নানা কায়দা কানুন করে কিছুদিন জাতীয় পার্টির এমপি হয়েছে, পরে কায়দা করে বিএনপিতে যোগ দিয়েছে। বিএনপির কোনো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রামে কখনোই দেখা যায়নি শেখ সেলিমের বেআই এইটুকুকে নিরাপদে ভারতে অবস্থান করেছে আওয়ামী লীগের শাসনামলে। বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে কোন এক অদৃশ্য হাতের ইশারায় আবারও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে, জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই একের পর এক ব্যর্থতা দেখাচ্ছে। আমরা আজকে জ্বালানি সংকট সমাধানে তুরস্ক এবং ভারতের দুটি ভিন্ন মডেল নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ লাইভ। আজকে 13ই আগস্ট, সবশেষ মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। ইরানের পক্ষ থেকে আজকে একটি নতুন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান হুঁশিয়ারিতে বলেছে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে আছে, ইরানের নিয়ন্ত্রণে থাকবে, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজে প্রবেশ করতে পারবে না, হরমুজ থেকে বের হতে পারবে না, এবং ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকার সাথে হরমুজ খুলে দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা হবে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালীকে ইরান এমনভাবে ব্যবহার করছে, এটা শুধু ইরান আমেরিকা নয়, সারা বিশ্বের রাজনীতির একটা ডাইনামিক্স পরিবর্তন করে দিতে পারে। হরমুজ প্রণালীর এই বাধার কারণেই সারা বিশ্ব জুড়ে জ্বালানি সংকট। এই জ্বালানি সংকটের কারণে বাংলাদেশেও বিদ্যুতের একটা কারণ, এটাই একমাত্র কারণ নয়, বিদ্যুৎ ঘাটতির অন্যতম একটা কারণ ঠিক সময়ে এলএনজি সরবরাহ না পাওয়া। এবং ইরান এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ভালোভাবে চেপে ধরেছে। পরোক্ষ আলোচনা চলছে, কিন্তু এখনো আলোচনা আসার মুখ দেখেনি। এদিকে ইসরায়েলকে নতুন করে চালান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কয়েক হাজার টন সামরিক সরঞ্জাম নিয়ে আমেরিকান একটি জাহাজ ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছে। সেই জাহাজ থেকে D9 বুলডুজার সহ হাম্বি গাড়ি এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম আনলোড করা হচ্ছে। একদিকে শান্তির কথা বলছে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইসরায়েলের হাতে অস্ত্র তুলে দেওয়া অব্যাহত রেখেছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। এদিকে ভালো খবর রয়েছে ইরাক থেকে।
আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইরাক থেকে তল্পা গুছিয়ে সেপ্টেম্বরের মধ্যেই তারা চলে যাবে। 2003 সালে ইরাকে যে আগ্রাসন শুরু হয়েছিল, দীর্ঘ 2 দশক পর সে আগ্রাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং এর পেছনে অনেক কারণের সাথে সাথে ইরানের ব্যাপক আক্রমণ অবশ্যই একটা কারণ। ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাকে থাকা, বিশেষ করে কুর্দিস্তান এলাকায় থাকা মার্কিন ঘাঁটিগুলো। সুতরাং সুতরাং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় করার ব্যাপারে ইরানের ভূমিকা মূল্যায়ন করার মতো যথেষ্ট কারণ রয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে মন্ত্রিসভার রদবদলের সংবাদ জানতে পেরেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছে শহীদুদ্দিন চৌধুরী এনি। সালাউদ্দিন আহমেদকে দেয়া হয়েছে মির্জা ফখরুলের মন্ত্রণালয়, এলজিডি মন্ত্রণালয়। আমরা দেখতে চাই তারা কেমন রাষ্ট্র পরিচালনা করে। শহীদুদ্দিন চৌধুরী এনিকে রাজপথে বহুদিন ধরে দেখেছি। সেই 2006-07 সালে পল্টনে মুক্তাঙ্গনে শহীদুদ্দিন চৌধুরীর অনেক জনসভার বক্তৃতা শোনা হয়েছে। চমৎকার বক্তব্য রাখেন। দেখার বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমন চালান। আমরা মিস করছি লুৎফুজ্জামান বাবরকে। যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেও লুৎফুজ্জামান বাবরকে দেয়া হতো, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা সম্পন্ন এবং দীর্ঘদিনের পোর খাওয়া এক রাজনীতিবিদকে বাংলাদেশের মানুষ আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে পেত। দেখা যাক, সরকার হয়তো পরবর্তীতে বাবরের ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারে। তবে এই মুহূর্তে সরকার সবচেয়ে বেকায়দা অবস্থায় রয়েছে বিএনপির বোঝা এই টুকুকে নিয়ে। বিদ্যুৎ সমস্যার কোনো সমাধান করতে না পেরে একের পর এক আবল তাবল কথা বলে জনগণকে সরকারের বিরুদ্ধে বিষিয়ে তুলছে পাকিস্তানের মন্ত্রী মাহমুদ সাহেবের ছেলে। ওনার বাবা ছিল পাকিস্তান সরকারের মন্ত্রী, ওনার বোনজামাই ছিল এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী, আবার ওনার আরেক বোনজামাই বর্তমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রয়্যাল ফ্যামিলি, বাপের জমিদারির সূত্রে মন্ত্রী হয়েছে, কিন্তু আন্দোলন সংগ্রামে জনগণের দুঃখ সুখে কখনো এই নেতাকে জনগণের পাশে দেখেনি। বিএনপির অন্য নেতারা, যেমন শহীদুদ্দিন চৌধুরী এনি ছাত্রদলের সভাপতি ছিল, রাজপথের লড়াকু আমরা দেখেছি। শাহবাগের মোড় থেকে বিভিন্ন জায়গায় রাজপথে তার নেতৃত্ব। কিন্তু এই টুকুকে কোনোদিন বিএনপির দুঃসময়ে দেখতে পাবেন না। টুকু ভারতে ছিল, টুকু আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের সাথে আত্মীয়তা করে নিরাপদে ছিল, একদিনের জন্য জেল কাটিনি। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে টুকুরা কিভাবে যেন মন্ত্রী হয়ে যায়। এবং টুকু ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে, বিদ্যুৎ ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে, বাংলাদেশের মানুষ লোডশেডিং এ প্রচন্ড কষ্ট পাচ্ছে। এখন হাসিনাকে দোষ দিয়ে দায় দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। হাসিনার শাসনামলের অনেক সমালোচনা থাকলেও যে কোনো ভাবেই হোক হাসিনা পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে, বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ ব্যবস্থা করতে পেরেছে, কলকারখানা বাসাবাড়িতে বিদ্যুৎ ছিল। এবং পরবর্তীতে যে ডক্টর ইউনূস সরকার ছিল তার আমলেও জ্বালানি উপদেষ্টা ফয়জুর রহমানের সময়, ফয়জুল কবিরের সময় বিদ্যুৎ ব্যবস্থার এই পরিমাণ অবনতি ঘটেনি। যুদ্ধ তো অনেক দিন ধরেই চলছে এবং এ কারণে টুকুর অযোগ্যতাকে, টুকুর অক্ষমতাকেই দোষছেন সবাই। এবং তিনি যদি আরো কিছুদিন জ্বালানি মন্ত্রী থাকেন তাহলে আরো বেকায়দা পরিস্থিতি তৈরি হতে পারে। এখন জ্বালানি সংকট সমাধানের পথ কি? সমাধানের দুটি পথ, দুটি মডেল। টুকুরা চাচ্ছেন বসুন্ধরা গ্রুপকে, মেঘনা গ্রুপকে এবং টিকে গ্রুপকে জ্বালানি আমদানির অনুমতি দিতে। বেসরকারি কোম্পানিগুলোকে জ্বালানি আমদানির অনুমতি দিলে তারা তাদের ক্যাপাসিটি দিয়ে আমদানি করবে এবং তারা সেটা বিক্রি করবে, এবং বিক্রি করার সময় সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে বা ন্যায্য মূল্যে বিক্রি করবে না, তারা উচ্চ মূল্যে বিক্রি করবে। এতে জ্বালানি সংকটের কোন দিক থেকে সমাধান হবে? এটা ইন্ডিয়ার মডেল, মোদি মডেল। নরেন্দ্র মোদি কি করেছে ভারতে খেয়াল করুন।
নরেন্দ্র মোদী ভারতে ক্ষমতায় এসে ভারতের বড় বড় শিল্প গ্রুপ পুঁজিপতিদের হাতে ভারতের জ্বালানি খাতের একটা বড় অংশ দিয়ে দিয়েছে। রিলায়েন্স গ্রুপকে দিয়েছে জ্বালানি আমদানির ক্ষমতা, আদানি গ্রুপকে দিয়েছে